স্বাগত নিউজ 24 দুপুর 12টার সংবাদে। সঙ্গে আছি আমি তানজিনা অন্ত। একই তো করোনা সংক্রমণ, তার উপর বাসে অতিরিক্ত যাত্রী পরিবহন, সাথে যুক্ত হয়েছে তীব্র যানজট। সব মিলিয়ে চরম ভোগান্তিতে ঈদে ঘরমুখ মানুষ। ঈদ যাত্রায় যাত্রীদের ঝুঁকিতে ফেলে সব নিয়ম ভেঙে সড়ক পথে চলতে দেখা যায় অধিকাংশ বাসকেই। শুধু বাস নয়, ট্রেন, লঞ্চ, ফেরি, কোথাও স্বাস্থ্যবিধির বালাই নেই। যে যেভাবে পারছেন ফিরছেন বাড়ি। গাদাগাদি করে বিভিন্ন গণপরিবহন ও ফেরিতে চলাচল করে মানুষ। অনেকে গরুর ট্রাকে করেও রওনা হয়েছেন গন্তব্যে। মানুষের এমন অসচেতন চলাফেরা ও গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো না গেলে করোনা মহামারীর সামনে আরো ভয়াবহ রূপ নেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। স্বাস্থ্যবিধি মেনে কতটুকু তারা নিচ্ছে যাত্রী, এটাও একটা দেখার বিষয়। সেভাবে মেনটেন করা হচ্ছে না এখনো। অনেকেই দেখা যায় যে মাস্ক ছাড়াই ঘুরতেছে। ডাবল ভাড়া নিচ্ছে, কিন্তু এক সিটে দুইজন করে। সীমতে মানে লোক দিতেছি, যাত্রী ভালো বুঝা এরকম নিতেছি, মাস্কের লাগে লোক নিন আমরা। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে এবারে টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আতিকুর রহমান। আতিক, মহাসড়কে যানজটের কি অবস্থা, আর স্বাস্থ্যবিধি মানছেন কিনা মানুষ? ধন্যবাদ। আমি রয়েছি গাজীপুর চন্দ্রা এলাকায় এবং আপনি লক্ষ্য করে থাকবেন যে কিছুক্ষণের পরেই কিন্তু আসলে এখানে যে এই গার্মেন্টস এবং শিল্প কলকারখানার যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু তাদের গন্তব্যস্থলে ছুটবেন এবং ইতিমধ্যেই কিন্তু আসলে অনেক এই যানবাহন কিন্তু আমরা লক্ষ্য করছি এবং এই যানবাহনের তারা তাদের গন্তব্যস্থলে ছুটবেন এবং অনেক যে যাত্রীরা কিন্তু এসে তাদের গাড়ির জন্য অপেক্ষা করছেন। আর স্বাস্থ্যবিধি যদি বলা হয় যে বিভিন্ন ট্রাকে এবং পশুর যে ট্রাক রয়েছে সেই ট্রাকে করে কিন্তু তারা বিভিন্নভাবে কিন্তু মাধ্যমে যাচ্ছেন এবং আমরা যাত্রীদের সাথে কথা বলেছি। তারা কিন্তু যে বাসের ভিতরে একজন করে এক সিটে বসার কথা থাকলেও কিন্তু আসলে ভিন্ন চিত্র আমরা লক্ষ্য করেছি। সেখানে দুইজন করে লোক বসানো হচ্ছে এবং গাদাগাদি করে এবং অতিরিক্ত যে যাত্রী সেই যাত্রী ওঠানো হচ্ছে এবং ভাড়ার বিষয়টা অতিরিক্ত হচ্ছে। বলা চলে যে পরিমাণ অর্থাৎ মানুষের যে গ্যাদারিং, তাতে বলা চলে যে করোনার সংক্রমণ এবং ঝুঁকি নিয়ে তারা যাচ্ছেন এবং সেই সাথে এই চন্দ্রা এলাকায় কিন্তু অর্থাৎ বিকেল নাগাদ কিন্তু অনেক মানুষের উপচে পড়া ভিড় কিন্তু লক্ষ্য করা যাবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। চন্দ্রা থেকে ফিরে যাচ্ছি, আমাদের আরেক সহকর্মী দৌলতিয়া পাটুরিয়া রয়েছেন শামীম, সেখান থেকে জানাবেন সর্বশেষ পরিস্থিতি। শামীম। ধন্যবাদ আতিক। আপনি যেমনটি খবর জানাচ্ছিলেন, দৌলতের ক্ষেত্রে কিন্তু একই রকম আমরা দেখতে পেয়েছি। আমি একটু দেখাতে চাচ্ছি যে ঈদের আনন্দ কাটাতে কিন্তু পরিবার পরিজনের সাথে ঢাকা থেকে ঘরমুখী হচ্ছেন অনেক যাত্রী। এক্ষেত্রে কিন্তু এই দুর্ভোগের সাথে কিন্তু যোগ হয়েছে প্রচণ্ড বৃষ্টি। এই বৃষ্টির কারণে কিন্তু যাত্রীরা পায়ে হেঁটে অনেক যাত্রী কিন্তু তার গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছেন। তবে দৌলতদিয়া ঘাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ লোকাল গাড়ি থাকার কারণে এই সকল যাত্রী কিন্তু এসেই কিন্তু তারা যে কোনো গাড়িতেই কিন্তু তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করতে পারছে। দৌলতদিয়া ঘাটে এই মুহূর্তে কিন্তু প্রায় 5 শতাধিক যাত্রীবাহী পরিবহন রয়েছে, যে পরিবহন কিন্তু দৌলতদিয়া ঘাটে এসেছে কিন্তু এই সকল যাত্রী নেওয়ার জন্যই। তো এরা কিন্তু ফেরি পার হবে না, তবে ফেরি পারার পরে যে সব গাড়ি এসেছে তারাও কিন্তু এসেই ফেরি পাচ্ছে। তারা কিন্তু ফেরি পার হয়ে কিন্তু ঢাকায় দিয়ে যাত্রী আনার চেষ্টা করছে। তবে আমি একটি বিষয় বলতে চাচ্ছি যে দৌলতদিয়া ঘাটে কিন্তু যে সকল যাত্রী গন্তব্যস্থানে যাওয়ার জন্য ঘরমুখী হয়ে আসছে তারা কিন্তু বৃষ্টির কারণে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই বৃষ্টির মধ্যে কিন্তু তাদেরকে গন্তব্যস্থানে যেতে হচ্ছে। তো সামাজিক দূরত্ব ক্ষেত্রে কিন্তু সকল যাত্রী যে সকল যাত্রী যাচ্ছে তারা কিন্তু যাত্রীবাহী পরিবহনে সামাজিক দূরত্ব বজায় না রেখেই কিন্তু তারা গন্তব্যস্থানে যাওয়ার চেষ্টা করছে। তো এই ছিল দৌলতদিয়া ঘাটের সর্বশেষ সংবাদ। আমি এখন ফিরে যাচ্ছি স্টুডিওতে তানজিনার কাছে। তানজিনা।
শামীম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদ যাত্রার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। চলে যাচ্ছি পরের সংবাদে। পবিত্র ঈদুল আজহার ছুটির পর আগামী 23 জুলাই শুক্রবার সকাল 6টা থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন। এ সময় গার্মেন্টস সহ সব ধরনের শিল্প কারখানা বন্ধ রাখার নির্দেশনা আগেই দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। ঈদের পর 14 দিনের যে লকডাউন আসছে তা কঠোর থেকে কঠোরতম হবে। এ সময় ঢাকাকে পুরোপুরি বিচ্ছিন্ন করার নির্দেশনা রয়েছে। এছাড়া করোনা নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি নিশ্চিতে কোনো ছাড় দেয়া হবে না। এ বিষয়ে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। এদিকে ঈদের পর বিধি নিষেধে অফিস বন্ধ থাকলেও সরকারি কর্মচারীদের নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থেকে মাঠ পর্যায়ে অর্পিত দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই নির্দেশনা দিয়ে সব সচিবকে চিঠি পাঠানো হয়েছে। দেশে করোনা ভাইরাস প্রতিরোধী টিকা নিয়ে যে সংকট ছিল তার অবসান হতে যাচ্ছে। টিকা নিয়ে স্বস্তি ফিরছে বলে আশা করছেন স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্টরা। এমন বাস্তবতার মধ্যে আজ মডার্নার 35 লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। বিভিন্ন দেশ থেকে আসছে ভ্যাকসিন। কোভিশিল্ড টিকার সংকট কেটে যাবার পাশাপাশি দেশে বর্তমানে এখন 4টি টিকা দেয়া হচ্ছে। সেগুলো হচ্ছে চীনের সঙ্গে চুক্তির আওতায় কেনা সিনোফার্ম, কোভ্যাক্স সুবিধার আওতায় পাওয়া মডার্না ও ফাইজারের টিকা। এদিকে আগামী 2 মাসের মধ্যে বাংলাদেশ প্রায় 2 কোটি ডোজ টিকা পাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এর মধ্যে 17 জুলাই রাতে ও ভোরে এসেছে সিনোফার্মের 20 লাখ ডোজ, আর আজ সন্ধ্যায় দেশে এসে পৌঁছাবে মডার্নারও আরও 30 লাখ ডোজ। দেশের উত্তর দক্ষিণ পশ্চিমাঞ্চলে করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার কিছুটা কমেছে। 24 ঘন্টায় কয়েক জেলায় করোনায় প্রাণ হারিয়েছেন 75 জন। করোনা সংক্রমণ উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আরও 14 জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে করোনায় প্রাণ হারিয়েছেন 5 জন, বাকি 9 জন মারা গেছেন উপসর্গ নিয়ে। খুলনার করোনা ডেডিকেটেড 4 হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে 13 জনের মৃত্যু হয়েছে। এছাড়া কুষ্টিয়ায় 17, সাতক্ষীরায় 7, ময়মনসিংহে 15, টাঙ্গাইলে 3 ও চট্টগ্রামে 6 জনের মৃত্যু হয়েছে। এদিকে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। এরই মধ্যে কোনো হাসপাতালে খালি নেই আইসিইউ ও সাধারণ শয্যাও। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। মহামারীর মধ্যেই পবিত্র কাবা তাওয়াফের পর আজ থেকে শুরু হয়েছে হজের মূল কার্যক্রম। সোমবার আরাফায় পবিত্র হজ পালন করবেন হাজিরা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখর থাকবে পুরো এলাকা। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা। এদিকে হাজিদের স্বাস্থ্যবিধি মানায় কঠোর পর্যবেক্ষণের পাশাপাশি বাড়ানো হয়েছে নিরাপত্তা বলয়। الموت قل هو من عند أنفسكم لا شريك لك। দর্শক, পবিত্র হজ নিয়ে সবশেষ খবর জানাচ্ছেন সৌদি থেকে ফাহিম ফরহাদ। ফরহাদ, হজ পালনের সবশেষ কি খবর আছে আপনার কাছে? ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে হাজিগণ তওয়াফে কুদুম শেষ করে মিনায় অবস্থান করছিলেন এবং আজকে সকালে আরাফাতের উদ্দেশ্যে রওনা হয়ে যাওয়ার কথা। এবং সে ইতিমধ্যে আমরা খবর জেনেছি যে হাজিগণ রাষ্ট্রীয় প্রটোকলের মাধ্যমেই আরাফাতের ময়দানে পৌঁছে গিয়েছেন এবং অধিকাংশ পৌঁছে যাচ্ছেন। ইতিমধ্যে সৌদি রাষ্ট্রীয়ভাবে শেখ ডক্টর বান্দর আল বালিলাকে এই আজকের হজের খুতবা প্রদানের জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে। আর আপনারা জেনে খুশি হবেন যে প্রতি বছর এই সময় অর্থাৎ এই হজের মৌসুমেই কাবার গিলাফ পরিবর্তন করা হয়। আজ সকালেই ফজরের নামাজ শেষ হবার পরপরই কাবার গিলাফ পরিবর্তন করা হয়েছে। আর আজকে সারাদিন হাজিগণ আরাফাতের ময়দানে অবস্থান করবেন এবং সন্ধ্যার অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পরপরই মুজদালিফার উদ্দেশ্যে রওনা হয়ে যাবেন। আর বর্তমানে সিচুয়েশন অনেক অর্থাৎ এখানকার গরম অনেক বেশি। আপনি জানেন যে সৌদি আরব একটি গ্রীষ্ম গরমের দেশ এবং খুব মরু অঞ্চল। সেই হিসাবে আজকে প্রায় 38 ডিগ্রি সেলসিয়াস এখন পর্যন্ত আর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
তো হয়তো এটা আরো বাড়তে পারে, 1-2 ডিগ্রি হয়তো বাড়ার সম্ভাবনা রয়েছে। তো হাজিদের স্বাস্থ্য দিকে খেয়াল রাখার জন্য এবং তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সার্বক্ষণিক তত্ত্বাবধান চলছে এবং নিরাপত্তার বলয়ে আপনি যেটা বলছিলেন যে নিরাপত্তার বলয়ে অনেক বেশি জোরদার করা হয়েছে। বাইরের কোনো লোককে এখানে ঢোকার কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। সেই হিসাবে মোটামুটি একটি নিশ্চিত নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এই ছিল সর্বশেষ আমার কাছে খবর। ধন্যবাদ ফরহাদ। দর্শক, পবিত্র হজের সবশেষ খবর জানাচ্ছিলেন ফরহাদ। চলে যাচ্ছে পরের খবরে। সৌদি আরব ও ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। ঈদের নামাজ ও পশু কোরবানি দিয়ে ঈদ উদযাপন করবেন মুসল্লিরা। বাংলাদেশে সরকারিভাবে 21 জুলাই ঈদ ঘোষিত হলেও সৌদি আরবের সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন জেলায় ঈদ পালন করেন অনেকে। চট্টগ্রাম, মৌলভীবাজার, জামালপুর, নোয়াখালী ও চাঁদপুরে আগামীকাল 20 জুলাই ঈদ উল আজহা উদযাপনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিশেষভাবে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার 2টি গ্রাম সহ সাতকানিয়া, চন্দনাইশ, বাঁশখালী, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ির অর্ধশতাধিক গ্রামে বহু বছর ধরে সৌদি আরবের সঙ্গে একই দিন ঈদ উদযাপন করা হয়। এছাড়া লক্ষ্মীপুর, শেরপুর, সুনামগঞ্জ, মাদারীপুর, দিনাজপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন গ্রামে মঙ্গলবারই ঈদ উল আজহা উদযাপন করা হবে। কঠোর লকডাউন নিয়ে উদ্বিগ্ন ব্যবসায়ীরা। সবকিছু বন্ধ করে লকডাউন দেয়া হলে জীবন জীবিকার সমন্বয় কঠিন হয়ে পড়বে বলে মত তাদের। পোশাক কারখানা বন্ধ থাকলে ক্রেতাদের কাছে নেতিবাচক বার্তা যাবে বলছেন বিজিএমইএ সভাপতি। আবার খাদ্য উৎপাদন ব্যাহত হলে খাবারের সংকট তৈরি হওয়ার পাশাপাশি পণ্য মূল্য বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। অন্যদিকে জনশক্তি রপ্তানি বাধাগ্রস্ত হলে নেতিবাচক প্রভাব পড়তে পারে রেমিটেন্স আয়ে। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা মহামারীতে বিপর্যয়ে বিশ্বের বড় বড় দেশের অর্থনীতি, সেখানে অনেকটাই ব্যতিক্রম বাংলাদেশ। মহামারীর মধ্যেও রপ্তানি আয় রেমিটেন্সের উপর ভর করে ভালো প্রবৃদ্ধি এসেছে। সদ্য সমাপ্ত অর্থবছরে মোট রপ্তানি হয়েছে $3,875 কোটি, যা তার আগের বছরের চেয়ে 15% বেশি। আর রপ্তানি আয়ের 81% এবারও এসেছে তৈরি পোশাক থেকে। লকডাউনে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলার জন্যই পার্শ্ববর্তী কয়েকটি দেশ থেকে অর্ডার সরিয়ে বাংলাদেশে দিতে শুরু করেছে ক্রেতারা। তাই ক্রেতাদের আস্থা ও রপ্তানি আয় ধরে রাখতে কঠোর লকডাউনেও স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার দাবি বিজিএমইএর। জীবন জীবিকার সমন্বয় ঘটিয়ে ইকোনমির স্বার্থে চালু রাখার জন্য আমি অনুরোধ করছি এবং এই সময় আমরা মনে করি যে আমরা একদিকে যেমন টিকা দেওয়ার ব্যবস্থা করব এবং আমরা যে স্বাস্থ্যবিধি মেনটেন করে আমরা যে ফ্যাক্টরি চালাচ্ছি এটাতে আমাদের শিল্পে, আমাদের ফ্যাক্টরিগুলোতে ইনফেকশন রেট একেবারেই নেই। মহামারীর মধ্যেও অর্থ সংকটের দুশ্চিন্তা কমিয়ে দিয়েছে প্রবাসী শ্রমিকরা। তাদের হাত ধরে রেকর্ডের পর রেকর্ড হচ্ছে রেমিটেন্স আয়ে। সদ্য সমাপ্ত অর্থ বছরে মোট রেমিটেন্স এসেছে $2,477 কোটি, যার প্রবৃদ্ধি 36%। জনশক্তি বিশেষজ্ঞরা বলছেন, লকডাউনের মধ্যেও যে কোনো উপায়ে জনশক্তি পাঠানো চালু রাখার বিকল্প নেই। যদি আমরা এই শ্রমবাজারগুলিতে আমরা আমাদের অভিবাসী কর্মী পাঠাতে না পারি, আমরা একদিকে যেরকম শ্রমবাজার হারাবো, আরেকদিকে প্রতিযোগিতায় আমরা পিছিয়ে পড়ব। আসছে লকডাউন ঘিরে দুশ্চিন্তায় খাদ্য উৎপাদকরা। বলছেন, কারখানায় শ্রমিক আসা, খাদ্য সরবরাহ ব্যবস্থা সচল না থাকলে বিপর্যয়ে পড়বেন তারা। যারা প্রাইভেটলি খাদ্যপণ্য উৎপাদন করছেন, ওরা 2 সপ্তাহ বন্ধ থাকলে যতটা না সমস্যা হবে, সারা বাংলাদেশে যে সাপ্লাই চেইন, ফুডের সাপ্লাই চেইনটা আছে সেটা ভীষণভাবে ব্যাহত। অলরেডি কিন্তু একটা বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। লজিস্টিক্স, শিপিং চার্জেস বেড়ে গেছে প্রায় 3 to 4 টাইমস। উৎপাদনশীল কারখানায় কাজ বন্ধ হলে লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়ার শঙ্কাও করছেন উদ্যোক্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। ক্রেতা আসতে শুরু করেছে রাজধানীর কোরবানির পশুর হাটে। তবে গরুর দাম নিয়েছিল মিশ্র প্রতিক্রিয়া। এর মধ্যে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালনা সহ নানা ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সিটি কর্পোরেশন। এবারে পশু কোরবানির 24 ঘন্টার মধ্যে বর্জ্য অপসারণে কয়েক হাজার পরিচ্ছন্ন কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন তারা।
দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর গাবতলী পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, হাটে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? জি, আজ সকাল থেকে কিন্তু কোরবানির পশুর যে চড়া দাম ছিল গত 2 দিন, সেই দামটা কিন্তু অনেকটাই কিন্তু পড়ে গিয়েছে। অনেকটা আমরা বলবো না, বলতে পারি যে ক্রেতাদের যে সাধ্যের যে দাম, সাধ্যের মধ্যে সেই দামের মধ্যে কিন্তু সবাই কিন্তু কোরবানির পশু কিনে নিচ্ছে। এবং যদিও ক্রেতাদের এখানে উপচে পড়া ভিড় নেই গাবতলীর এই হাটে, কিন্তু তারপরেও কিন্তু দাম কিন্তু ক্রেতাদের নাগালের মধ্যে কিন্তু বেচাকিনি হচ্ছে কিন্তু। এবং এরই মধ্যে কিন্তু মোটামুটি এই ক্রেতা আসতে শুরু করেছে এই গাবতলী হাটে। সকাল থেকে ক্রেতার চাপ যদিও তেমন একটি ছিল না, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের চাপ কিন্তু একটু বাড়ছে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে এই স্বাস্থ্যবিধি নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কিন্তু ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছিল উত্তর সিটি কর্পোরেশন হাটগুলোতে। কিছুক্ষণের মধ্যে মেয়র আতিকুল ইসলাম এই হাটের স্বাস্থ্যবিধি দেখতে তিনি কিন্তু হাটে আসবেন। এবং এখানে ক্রেতা রয়েছেন, আমরা একজন ক্রেতা একজন বিক্রেতার সাথে একটু কথা বলবো। দাম কেমন মনে হচ্ছে? দাম তো অনেকটা নেমেছে কি না? বাজারে আসলাম, দাম তো একটু না, যথেষ্ট হাই। আমরা সকাল থেকে দেখছি যে সবাই কিনে নিচ্ছে, চাচ্ছে বেশি করে, পরে বার্গেনিং হয়তো কমে আসতেছে, কিন্তু দাম চাচ্ছে খুব বেশি করে। কিরকম ছাড়তেছে? 90 হেলি ছাড়বো। গত 2 দিন আগে কত চেয়েছিলেন? আজকে প্রথম আসলাম। আচ্ছা, মোট কথা হলো যে আসলে রাজধানীর যে হাটগুলো রয়েছে, হাটগুলোতে কিন্তু এই মুহূর্তে আমাদের পর্যবেক্ষণ বলছে যে কোরবানি পশুর দাম কিন্তু অনেকটাই কিন্তু হাতের নাগালে, এবং একই সাথে সময় বাড়ার সঙ্গে সঙ্গে দাম আরো কমবে বলে মনে করছে এখানে বিক্রেতা সহ যারা সংশ্লিষ্ট রয়েছে তারা। তো এই ছিল আমার কাছ থেকে সবশেষ। ধন্যবাদ বিপ্লব। দর্শক, পশুর হাটের খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী তালুকদার বিপ্লব। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য হাসপাতালে নেওয়া হবে। গুলশানে তার বাড়ির সামনে রয়েছেন মারুফার রহমান, যাচ্ছে তার কাছে। মারুফা, খালেদা জিয়াকে কখন টিকা দিতে নেওয়া হবে জানতে পেরেছেন কিনা, আর তার শারীরিক অবস্থা এখন কেমন? তানজিনা, দুপুর 2টার পরে বেগম খালেদা জিয়াকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে নেওয়া হবে মহাখালীর গ্যাস্ট্রোলিভার হাসপাতালে, এবং সেখানে তার মূলত যে করোনার যে ভ্যাকসিনটি সেটির প্রথম ডোজ দেওয়ার জন্য তাকে নেওয়া হচ্ছে। আপনি জানেন যে তিনি দীর্ঘদিন এবারকের হাসপাতালে করোনা আক্রান্ত হবার পরে তিনি ছিলেন, এবং করোনা কিন্তু তাকে বেশ ভুগিয়েছে এবং ভোগাচ্ছে। করোনা পরবর্তী জটিলতায় তিনি ভুগছেন, এটি বারবারই কিন্তু তার চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। করোনা আক্রান্ত হবার পরে তিনি যখন ভর্তি হলেন, তারপরে তার শ্বাসকষ্ট হয়েছে। এছাড়াও খালেদা জিয়া বিভিন্ন ধরনের জটিলতা নতুন করে দেখা দিয়েছে বলে তার যারা মেডিকেল বোর্ডের সদস্যরা আছে তারা জানিয়েছেন। বিশেষ করে তার লিভারের একটি জটিলতা দেখা দিয়েছে, সেই সাথে কিডনি, ফুসফুস, এবং এর আগে কিন্তু ফুসফুস থেকে তার পানি অপসারণ করা হয়েছে। তো সর্বশেষ আমাদেরকে যেটি জানিয়েছিলেন তার চিকিৎসকরা, যে হাসপাতাল সংক্রমণ এড়াতে এবং করোনার দ্বিতীয়বার আবারও আক্রান্ত হওয়ার বিষয় থেকে দূরে রাখার জন্যই, সেই ঝুঁকিমুক্ত করার জন্য তাকে এখন হাসপাতালের আদলেই আসলে বাসায় রাখা হয়েছে। তিনি পুরোপুরি সুস্থ নন। তো এই অবস্থায় তিনি আজকে টিকা দিতে যাবেন, এবং টিকা দেবার পরে আবারও তার মেডিকেল বোর্ড আমাদেরকে জানাবেন তার সর্বশেষ যে শারীরিক অবস্থাটি সেই বিষয়ে। তো মোটামুটি এই ছিল গুলশানের তার বাসভবন ফিরোজার সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। তিনি ঠিক 2টার সময় এখান থেকে। ধন্যবাদ মারুফা। দর্শক, খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মারুফা রহমান। চলে যাচ্ছি পরের সংবাদে। কথার জাদুকররা বেঁচে থাকেন বইয়ের ভাঁজে, বেঁচে থাকেন অক্ষরের গাঁথুনি, গল্পের চরিত্রে আর সৃজনশীল নির্মাণে। জীবন থেকে বিচ্যুতি ঘটলেও তারা রয়ে যান বর্তমানেই। হুমায়ুন আহমেদ তেমনই একজন লেখক। আজ তার নবম মৃত্যুবার্ষিকী, আর এমন দিনে সাহিত্যের এ ধ্রুবতারা সম্পর্কে তার বইয়ের প্রকাশকরা বললেন তার পাঠকপ্রিয়তা কমেনি একটুও। সুকন্যা আমিরের প্রতিবেদন।
উপন্যাস দিয়ে নিজের প্রতিভা প্রকাশ পেলেও লেখালেখি তার শুরু কবিতা দিয়ে। এরপর নাটক, শিশু সাহিত্য, বৈজ্ঞানিক কল্পকাহিনী, গান, চলচ্চিত্র পরিচালনা, শিল্প সাহিত্যের প্রতিটি শাখাতেই করেছেন বিচরণ। সাফল্য নিজ থেকে ধরা দিয়েছে তার কাছে। বাংলাদেশের বইয়ের পাঠক তৈরি এবং সৃজনশীল প্রকাশনা শিল্পকে গতিশীল করতে অপরিসীম অবদান রেখেছিলেন হুমায়ুন আহমেদ। সাহিত্যের এ ধ্রুবতারা সম্পর্কে এমনটাই জানিয়েছেন তার বইয়ের প্রকাশকরা। হুমায়ুন আহমেদের নতুন বইয়ের একটি কারিশমা ছিল, সে ম্যাজিকের মতো কিন্তু পাঠক টেনে নিয়ে আসতো, নতুন পাঠক তৈরি হতো। সেই সময়ে প্রকাশনা শিল্পের যে ভিতটা তৈরি হয়েছিল, সেই ভিতটা এতটাই মজবুত ছিল যে সেই ভিতটা কিন্তু ক্রমান্বয়ে প্রকাশনাটাকে আরো প্রসারিত করেছে। হুমায়ুন আহমেদের লেখনীর শূন্যতা তৈরি হলেও পাঠক প্রিয়তা কমেনি এক চুলো। জীবন থেকে কিংবদন্তি এই লেখকের বিচ্যুতি ঘটলেও আজও তিনি বর্তমান। তার বইয়ের সংখ্যা তো অনেক, মৌলিক বইয়ের সংখ্যা হতে প্রায় 250-এর উপরে। তো কাজে যারা আগের বইগুলো পড়েনি সেগুলো পড়ছে, আবার প্রতিনিয়ত কিন্তু আবার নতুন পাঠকও তৈরি হচ্ছে। সৃষ্টিশীল মানুষের শূন্যতার জায়গা কখনো তৈরি হয় না। তার যে অসংখ্য সৃষ্টি তিনি রেখে গেছেন, আমরা মনে করি এগুলোর মাঝেই হুমায়ুন আহমেদ আছেন। উনি বইমেলায় আছেন, উনি দক্ষিণ হয়ে আছেন, উনি নুহাসপল্লীতে আছেন, উনি সেন্ট মার্টিনে আছেন, হ্যাঁ, উনি সর্বত্র বিচরণ করছেন। হিমুর হলুদ পাঞ্জাবি, মিসির আলীর চিন্তা, রূপার নীল শাড়ি কিংবা শুভ্রর চশমায় রয়ে যাবেন হুমায়ুন আহমেদ। ছোট্ট জীবন গল্প লিখে। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস বা MFS সেবায় নিত্য নতুন ফিচার ও ভিন্ন ধরনের সেবাদান পদ্ধতি নিয়ে বাজারে এসেছে উপায়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি এই প্রতিষ্ঠানের সেবার ক্ষেত্রে ইন্টারনেট সংযোগ ছাড়াও গ্রাহকরা ব্যবহার করতে পারবেন উপায় অ্যাপস। থাকছে না গোপন পিন নাম্বার চুরি যাওয়ার ভয়। আর্থিক সেবার বাইরে থাকা বিপুল সংখ্যক প্রান্তিক জনগোষ্ঠীকে এই সেবার আওতায় নিয়ে আসতে কম খরচে লেনদেন ও সেবা নিশ্চিত করবে বলে দাবি উপায়ের শীর্ষ কর্মকর্তাদের। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস ব্যবহার করে বিশ্বের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের স্মার্টফোনে আড়ি পাতার ঘটনা ফাঁস হয়েছে। এই তালিকায় রয়েছেন সাংবাদিকেরাও। রোববার গার্ডিয়ান ও বিবিসি সহ 17টি সংবাদ মাধ্যমের অনুসন্ধানে বেরিয়ে এসেছে আড়ি পাতা হয়েছে বিশ্বের প্রথম সারির গণমাধ্যমের 180 জন সাংবাদিকের স্মার্টফোনে। প্যারিস ভিত্তিক অলাভজনক সংবাদ সংস্থা ফরবিডেন স্টোরিজ এবং লন্ডন ভিত্তিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রথম এই তথ্য পায়। এছাড়াও ভারতীয় 2 জন মন্ত্রী সহ বিরোধী নেতা, ব্যবসায়ী, সমাজকর্মী ও 40 সাংবাদিক সহ গুরুত্বপূর্ণ 3 শতাধিক ব্যক্তির ফোন হ্যাক হয়েছে বলে জানা গেছে। পেগাসাস নামের ম্যালওয়্যার ব্যবহার করে আইফোন ও অ্যান্ড্রয়েড ফোনের সব মেসেজ, ফটো, ইমেইল, কল রেকর্ড জানা যায়। এই ম্যালওয়্যার ফোন ব্যবহারকারীর অজ্ঞাতেই মাইক্রোফোন চালু করে দেয়। অনুসন্ধানকারীদের হাতে 50,000-এরও বেশি ফোন নম্বর এসেছে। ধারণা করা হচ্ছে 2016 সাল থেকে NSO এর গ্রাহকেরা এইসব নম্বরে আড়ি পেতেছে। ইউরোপের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে 188 জন, যার মধ্যে জার্মানির অবস্থা সবচেয়ে ভয়াবহ। গত সপ্তাহের বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে 156। লন্ডভন্ড হয়ে গেছে পশ্চিমাঞ্চলের বেশ কিছু শহর। বিধ্বস্ত শহর ঘুরে দেখতে সেখানে গিয়ে বাকরুদ্ধ হয়ে গেছেন চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল। রোববার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চল রাইনল্যান্ড প্যালাটিনেট রাজ্যের আরভাইলারের ছোট শহর শুল্ড পরিদর্শনকালে তিনি মর্মান্তিক পরিস্থিতি উল্লেখ করে বলেন, এই ধ্বংসযজ্ঞের বর্ণনা দেওয়ার কোনো ভাষা নেই। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে সরকারি বেসরকারিভাবে বন্যা দুর্গতদের সাহায্যার্থে উদ্ধার তৎপরতার পাশাপাশি চলছে পুনর্গঠনের কাজ।
জার্মানি ছাড়াও বেলজিয়ামের পরিস্থিতিও খারাপ, সেখানেও বাড়ছে মৃত্যুর মিছিল। এছাড়া অস্ট্রিয়া, নেদারল্যান্ডসে হতাহতের খবর না এলেও বিভিন্ন রাস্তাঘাট এখনো পানিতে ডুবে রয়েছে। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে জিম্বাবুয়েকে 3 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এর মধ্য দিয়ে 1 ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজ জিতে নিল টাইগাররা। জিম্বাবুয়ের দেয়া 241 রানের টার্গেট এদিন 5 বল হাতে রেখেই ছুঁয়ে ফেলে বাংলাদেশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এদিন বল হাতে 2 উইকেট নেবার পাশাপাশি ওয়ানডে ক্যারিয়ারে নিজের 49তম অর্ধশতক তুলে নিয়েছেন সাকিব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, বিপিএল ফুটবলে আজ বিগ ম্যাচ। সন্ধ্যা 6:45 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে শেখ রাসেল ক্রীড়াচক্র ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের লড়াই। 16 ম্যাচে 35 পয়েন্ট পাওয়া শেখ জামাল টেবিলের 3 নম্বরে। কোচ শফিকুল ইসলাম মানিকের অধীনে এবারের মৌসুমে দুর্দান্ত খেলতে থাকা শেখ জামাল নিজেদের শেষ 5 ম্যাচে পেয়েছেন 1টি হারের দেখা। বাকি 4 ম্যাচের মধ্যে সবচেয়ে বড় জয় চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে 3-1 ব্যবধানে। এদিকে জায়ান্ট শেখ রাসেল ক্রীড়াচক্র আছে টেবিলের 6 নম্বরে। 17 ম্যাচে সাইফুল বাড়ি টিটুর দলে আছে 27 পয়েন্ট। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এই ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়তে মরিয়া আশরাফুল রানার দল। এদিকে দিনের প্রথম ম্যাচে বিকেল 4:30টায় আরামবাগের প্রতিপক্ষ সাইফ স্পোর্টিং ক্লাব। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।